কিন্তু আপনি নরেন্দ্র মোদী ক্ষমতার মসনদে বসে গিয়েছিলেন শুধুমাত্র ডক্টর মনমোহন সিং এর সাদা জামায় কালির আঁচড় ছেটানোর চেষ্টা করে। অভিযোগ তুলে আপনারা ক্ষমতায় এসেছিলেন, প্রতিটা তথ্য প্রতিটা অভিযোগ মিথ্যে ছিল। আপনার কুম্ভীরাশ্রু দেখে, কুমিরের কান্না দেখে দেশের মানুষের বুঝতে অসুবিধা হয় না। যারা এতদিন ধরে মনমোহন সিংকে মৌনমোহন বলে কটাক্ষ করেছেন, যারা পার্লামেন্টের অলিন্দের মধ্যে দাঁড়িয়ে মনমোহন সিংকে আপনি নরেন্দ্র মোদী কুৎসিততম ভাষা ব্যবহার করেছেন আপনার পূর্বসূরির বিরুদ্ধে, আপনি আজকে যতই মালা দিতে যান ইতিহাস আপনাকে ক্ষমা করবে না। ভারতবর্ষের মানুষ কি ভুলে গিয়েছেন যে মনমোহন সিং এর ব্যক্তিগত চরিত্র হনন করার জন্য একটা সিনেমা পর্যন্ত তৈরি করা হয়েছিল, অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার? কাদের মদতে সেই সিনেমা তৈরি হয়েছিল? আজকে সারা ভারতবর্ষের মানুষ ইতিমধ্যেই জেনে গিয়েছেন যে প্রয়াত হয়েছেন ডক্টর মনমোহন সিং। দেশমাতৃকা হারিয়েছে তার এক অন্যতম শ্রেষ্ঠ সন্তানকে। শোক জ্ঞাপন করেছেন দেশের প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রপতি, রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে বিরোধী দলনেতা, লোকসভা সকল। সোনিয়া গান্ধী পৌঁছে গিয়েছেন বাসভবনে, সকালবেলা নরেন্দ্র মোদী পৌঁছে গিয়েছিলেন। ভারতবর্ষ কার্যত এই কৃতি সন্তানের মৃত্যুতে মুহ্যমান শোকে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে মনমোহন সিং এর ভূমিকা একজন রাজনীতির ছাত্র হিসেবে নিশ্চিতভাবে নতুন করে ভারতবর্ষের রাজনীতির সচেতন যে কোনো মানুষকে মনে করাবে যে তার দৃঢ় এবং বলিষ্ঠ নেতৃত্ব কিভাবে বিগত 4 দশকের কাছাকাছি সময় ধরে দেশকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করেছিলেন। সবাই জানেন যে ডক্টর মনমোহন সিং তিনি যখন নরসিমহা রাওয়ের সরকার, সেই সময় তিনি কেন্দ্রের অর্থনীতির দায়িত্ব সামলান। তার আগে যখন ইন্দিরা গান্ধীর জমানা, সেই সময় মনমোহন সিং রিজার্ভ ব্যাংকের গভর্নর ছিলেন। পরবর্তীকালে তিনি চন্দ্রশেখরের সময়ে তিনি অর্থনীতি বিষয়ক উপদেষ্টা হিসেবে দীর্ঘদিন তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কাজ করেছেন। এই বিশিষ্ট অর্থনীতিবিদের তার যে প্রজ্ঞা, তার যে পাণ্ডিত্য, সেটা অনুধাবন করেই সম্ভবত সেই সময় কংগ্রেসের সরকার পিভি নরসিমহা রাওয়ের সময় দেশের অর্থ দপ্তরের ভার ন্যস্ত করার জন্য অনুরোধ করেছিলেন ডক্টর মনমোহন সিং এর কাছে। সেই সময় থেকে পথ চলা শুরু মনমোহন সিং এর। অর্থনীতিবিদ হিসেবে তিনি সারা বিশ্বে যে বলিষ্ঠ ছাপ রেখেছিলেন, কেন্দ্রীয় মন্ত্রিসভায় যোগদান করার পরেও আমরা দেখলাম তার উজ্জ্বল উপস্থিতিতে ভারতবর্ষ এগিয়ে চলল। সেই সময় দাঁড়িয়ে বিশ্বায়নের দরজা ভারতবর্ষের মানুষের কাছে, বহির্বিশ্বের কাছে উন্মুক্ত করে দেওয়ার যিনি অন্যতম কারিগর, তিনি ডক্টর মনমোহন সিং। যদি সেদিনকে মনমোহন সিং না থাকতেন তাহলে ভারতবর্ষের এই অর্থনীতি আজকে যে জায়গায় পৌঁছেছে, এই যে এখন দেশের প্রধানমন্ত্রী বলেন 5 ট্রিলিয়ন ইকোনমির কথা, এই জায়গায় দাঁড়িয়ে সেই কথাটা চিন্তা করার জায়গা পর্যন্ত পৌঁছতো না যদি না ডক্টর মনমোহন সিং সেদিনকে উদার অর্থনীতির জন্য দরজাটা উন্মুক্ত করে দিতেন। সেদিনকার সেই সুদূর একটা সময় কখন এই মনমোহন সিং সিদ্ধান্তগুলো নিয়েছিলেন মাথায় রাখতে হবে, ঠিক তার আগে আগে ভারতবর্ষের শেয়ার মার্কেটের একটার পর একটা কেলেঙ্কারি সামনে আসছিল। সেই সময় হর্ষদ মেহতার কেলেঙ্কারি সামনে আসে এবং কার্যত ভারতবর্ষের অর্থনীতি একটা জায়গায় ডিস্টেবিলাইজ মোডে চলে যায়। পরবর্তীকালে ভারত অর্থনীতিতে ঘুরে দাঁড়ায় উদার অর্থনীতিকে সামনে রেখে মনমোহন সিং এর একের পর এক ইকোনমিক স্ট্র্যাটেজির জন্য। কিন্তু মনমোহন সিং এর সাফল্যে এই অংশের অধ্যায় যেরকম উজ্জ্বল, তার থেকে কোনো অংশে কম উজ্জ্বল নয় তার প্রায় 1 যুগের একটু বেশি সময় পরবর্তী অধ্যায়। 2004 সাল অটল বিহারী বাজপেয়ী তার আগে 13 দিনের জন্য প্রধানমন্ত্রী হয়েছিলেন, তারপর 13 মাসের জন্য প্রধানমন্ত্রী হয়েছিলেন এবং শেষ দফায় পূর্ণাঙ্গ 5 বছরের জন্য প্রধানমন্ত্রীত্বের পদ সমাপ্ত করার পর যখন ভোটে গিয়েছিলেন, তিনি কনফিডেন্ট ছিলেন। শাইনিং ইন্ডিয়া স্লোগান দিয়ে অটলজি ভোটে গিয়েছিলেন, কিন্তু ভারতবর্ষের মানুষ যারা গুজরাট দাঙ্গার ক্ষত তখনও ভোলেননি। ভারতবর্ষের যেই মানুষ, তাদের স্মৃতিতে সাম্প্রদায়িক বীজবাষ্প তখনও সেভাবে প্রবেশ করেনি, কিন্তু তারা দেখেছিলেন যে গোটা ভারতবর্ষের একটা প্রদেশ
যখন কার্যত জ্বলছে, সেই সময় প্রধানমন্ত্রী হিসেবে অটল বিহারী বাজপেয়ীকে একটি প্রদেশের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলতে হয়েছিল রাজধর্ম পালনের কথা। ভারতবর্ষের মানুষ শাইনিং ইন্ডিয়া স্লোগান শুনেছিলেন। অটলজির সময় কাজ হয়েছিল, গোল্ডেন কোয়াড্রাঙ্গেলের কাজ হয়েছিল, দেশ জুড়ে জাতীয় সড়ক নির্মাণের কাজ হয়েছিল। কিন্তু তারপরে অটলজির সরকার মুখ থুবড়ে পড়েছিল 2004-এর নির্বাচনে, ক্ষমতা এসেছিল কংগ্রেস। সবাই ভেবেছিলেন সোনিয়া গান্ধী প্রধানমন্ত্রী হবেন। কেউ কেউ আমরা বাঙালিরা ভেবেছিলাম প্রণব মুখার্জি হয়তো প্রধানমন্ত্রী হতে পারেন। কিন্তু সকলকে অবাক করে দিয়ে ইউপিএ সিদ্ধান্ত নেয়, কংগ্রেস চেয়ারপারসন হিসেবে সোনিয়া গান্ধী সেদিনকে সিদ্ধান্ত নিয়েছিলেন, দল হিসেবে কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছিল ডক্টর মনমোহন সিং এর মতো সুযোগ্য মানুষকে দেশের সর্বোচ্চ পদে আসীন করবার। এবং সেই সিদ্ধান্ত যে কত সুদূর প্রসারী ছিল, পরবর্তীকালে ইউপিএ 1 এবং ইউপিএ 2 এর জামানায় একের পর এক যুগান্তকারী সিদ্ধান্ত ডক্টর মনমোহন সিং এর সরকার যা নিয়েছিল, অবশ্যই তার সাথে পূর্ণ ক্যাবিনেটের মন্ত্রিসভার বাকি সকলে মিলে তাকে সহযোগিতা করেছিলেন। প্রণববাবু থেকে শুরু করে পি চিদাম্বরম থেকে শুরু করে গোটা কংগ্রেসের বা ইউপিএর যে ক্যাবিনেট, সবাই মিলে ডক্টর মনমোহন সিং এর পাশে এসে দাঁড়িয়েছিলেন। তৎকালীন ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট, পরবর্তীকালে যা মনরেগা হিসেবে পরিচিত হয়, আজকে যে তথ্যের অধিকার আইন আর রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, সেটাও মনমোহন সিং এর সময় তৈরি হওয়া। খাদ্যের অধিকার রক্ষা আইন মনমোহন সিং এর সময় তৈরি হওয়া। 100 দিনের কাজের প্রকল্পের নিশ্চয়তা আইন মনমোহন সিং এর সময় তৈরি হওয়া। অর্থাৎ গণতন্ত্রের যে বেসিক জায়গাগুলো, অর্থনীতির সাথে সাথে গণতান্ত্রিক যে বেসিক জায়গাগুলো, সেই জায়গাগুলো সিকিওর করা ডক্টর মনমোহন সিং এর অন্যতম কাজ ছিল, যার সুফল আজও ভারতবর্ষের মানুষ পাচ্ছে। কিন্তু যখন এই কথাগুলো বলছি, বলতে বলতে আমার একটা বাংলা শব্দ মনে পড়ল, সেটা হচ্ছে কুম্ভীর আশ্রু। সহজ বাংলায় যাকে বলে কুমিরের কান্না। কুমিরের কান্নার অর্থ হলো যে আপনি নাটক করছেন। কেন এই কথা বললাম? বললাম আজ সকাল থেকে বা কাল রাত থেকে বিজেপি সর্বভারতীয় নেতা নেত্রীদের যে একের পর এক টুইট, একের পর এক এক্সপ্রেশন মিডিয়ার সামনে, যে মনমোহন সিং কত ভালো মানুষ, মনমোহন সিং কেমন ছিলেন। হ্যাঁ, অবশ্যই কোনো মানুষের প্রয়াণ হলে তাকে শ্রদ্ধা জানাবেন, এটাই স্বাভাবিক। কিন্তু ভারতবর্ষের মানুষ কি ভুলে গিয়েছেন যে মনমোহন সিং এর ব্যক্তিগত চরিত্র হনন করার জন্য একটা সিনেমা পর্যন্ত তৈরি করা হয়েছিল, অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার? কাদের মদতে সেই সিনেমা তৈরি হয়েছিল? আজকে দেখলাম সেই সিনেমার যিনি অন্যতম চরিত্রাভিনেতা অনুপম খেরও টুইট করেছেন। অথচ সেই সিনেমায় যে মানুষটিকে কুৎসিত ভাষায় কদর্যভাবে আক্রমণ করা হয়েছিল, তিনি আর কেউ নন, ডক্টর মনমোহন সিং। পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে আমরা দেখেছি মনমোহন সিং কখনো তার নিজের দায়িত্ব থেকে বিচ্যুত হননি। অসুস্থ, হাসপাতালে ভর্তি ছিলেন, সেখান থেকে হুইল চেয়ারে করে রাজ্যসভার অধিবেশন যোগ দিতে চলে এসেছিলেন। এতটাই তার দায়বদ্ধতা ছিল ভারতবর্ষের গণতন্ত্রের প্রতি। ভোটাভুটিতে অংশ নিয়েছিলেন, কারণ তিনি নিজের দায়িত্বকে কখনো উপেক্ষা করেন। আমরা দেখেছি এই রাজ্যসভার বুকে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হিসাবে কি কুৎসিততম ব্যঙ্গ করেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে। মনমোহন সিং প্রত্যুত্তরে কোনো শব্দ উচ্চারণ করেননি, তার নীরবতাই তার প্রতিবাদ ছিল। মৌনমোহন বলতেন মনমোহন সিং। আরে মনমোহন সিং না থাকলে, যখন পরবর্তীকালে ডক্টর মনমোহন সিং প্রধানমন্ত্রী হলেন, 2004-এ প্রধানমন্ত্রী হয়েছেন, 2007-এর পরে আমেরিকার অর্থনীতি ডুবে গিয়েছিল। আমেরিকান বিশ্ববিখ্যাত কোম্পানি লেমন ব্রাদার্স দেউলিয়া ঘোষণা হয়ে যায়, যার প্রভাব পড়ে আমেরিকার অর্থনীতিতে, ইউরোপের অর্থনীতিতে, এমনকি তৃতীয় বিশ্বের অর্থনীতিতেও যার প্রভাব অপরিসীম ছিল। লেমন ব্রাদার্স ডুবে গিয়েছিল, আমেরিকার অর্থনীতি টালমাটাল হয়েছিল, কিন্তু ভারতবর্ষের অর্থনীতিতে তার আজ পৌঁছতে দেননি ডক্টর মনমোহন সিং। মনমোহন সিং এর আরেকটা বড় সাফল্য, সেই সময় আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দাম ক্রমাগত বৃদ্ধি পাচ্ছিল। সারা পৃথিবীতে অর্থনীতি ঢুকছে, ক্রুড অয়েলের দাম বৃদ্ধি পাচ্ছে। মনমোহন সিং এর সময় 64 টাকার পেট্রোল 72 টাকা হয়েছিল। ক্রুড অয়েলের দাম ছিল $119.57। সেই সময়, আজ থেকে 17 বছর আগে,
সেই সময় যখন পেট্রোলের দাম 72 টাকা হয়, তখন আমরা দেখেছিলাম স্মৃতি ইরানি, বিজেপির রাজনাথ সিং, বিজেপির এমন কোনো নেতা নেই সর্বভারতীয় যারা প্রকাশ্যে মনমোহন সিংকে তুলোধনা করতে ছাড়েননি। আর রাজনীতিতে তো হবেই, জিনিসের দাম বাড়লে বিরোধী রাজনৈতিক দল সমালোচনা করবে, কিন্তু যে ভাষায় সমালোচনা করেছিলেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বলেছিলেন ডলারের দাম বাড়ছে, টাকার দাম পড়ছে, রুপিয়া ইতনা गिरा हुआ क्यों रहता है, जिस देश में रुपया गिरता है उस देश का प्रधानमंत्री गिरा हुआ होता है, उस देश गिरा हुआ होता है। এই রকম ভাষায় নরেন্দ্র মোদী কুৎসিততম ব্যক্তি আক্রমণ করেছিলেন ডক্টর মনমোহন সিং। তাই আজকে যতই কুম্ভীরাশ্রু ঝরান, দেশের মানুষ এই অতীত, এই ইতিহাসগুলোকে কিন্তু ভুলে যাননি। ভারত মাতার অত্যন্ত কৃতি সন্তান, ভারতবর্ষের ইতিহাসের অন্যতম একজন দক্ষ প্রধানমন্ত্রী, যার ব্যক্তিগত জীবন নিয়ে কারোর মনে কোনো প্রশ্ন নেই, যার ব্যক্তিগত সততা নিয়ে কোনো কালির দাগ নেই, সেই মনমোহন সিংকে জামার পর্যন্ত কালির দাগ রয়েছে বলে অভিহিত করেছিলেন রাজ্যসভার মধ্যে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী। বাথরুমে দাঁড়িয়ে জ্যাকেট পরে স্নান করার কথা বলছিলেন, কেন মনমোহন সিং এর গায়ে কালির দাগ নেই। আর পরে তো দেখা গিয়েছিল যে কোলগেট কেলেঙ্কারি, যে 2G স্পেকট্রাম কেলেঙ্কারির অভিযোগ তুলে আপনারা ক্ষমতায় এসেছিলেন, প্রতিটা তথ্য, প্রতিটা অভিযোগ মিথ্যে ছিল। যাকে হুইসেল ব্লোয়ার সামনে রেখেই কাজ করিয়েছিলেন, পরে তাকে ব্যাকডোর দিয়ে অন্য ক্ষমতার স্বাদ পাইয়ে দিয়েছিলেন। বিচার হয়েছিল, আদালতে কিছু প্রমাণ হয়নি, কিন্তু আপনি নরেন্দ্র মোদী ক্ষমতার মসনদে বসে গিয়েছিলেন শুধুমাত্র ডক্টর মনমোহন সিং এর সাদা জামায় কালির আঁচড় ছেটানোর চেষ্টা করে। ভারতবর্ষের মানুষ কিন্তু এই ইতিহাস ভোলেনি, ভারতবর্ষের মানুষ এই ইতিহাসকে ভুলবে না। ভারতবর্ষের মানুষ ভুলবে না বলেই আজও ভারতবর্ষ সাভারকারের উপরে আম্বেদকরকে রাখে, কারণ ভারতবর্ষের সংবিধান ধর্মনিরপেক্ষ। আপনি গোটা দেশকে হিন্দি হিন্দু হিন্দুস্তান বানাতে চান, আমাদের সংবিধান দেশকে হিন্দি হিন্দু হিন্দুস্তান বানাতে চায় না। আমাদের সংবিধান আজও শিক্ষা দেয় সারে জাহাসে আচ্ছা হিন্দুস্তা হামারা। আমার সংবিধান শিক্ষা দেয় এই ভারতবর্ষ সবার, হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান জৈন পারসিক সবার। অহরহ তব আহ্বান প্রচারিত শুনি তব উদার বাণী, হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান খ্রিস্টানি। হ্যাঁ, এই ভারতবর্ষ পথ দেখিয়েছে সারা পৃথিবীকে। বিশ্বের বৃহত্তম গণতন্ত্র, তার সর্বাধিনায়ক 2004 থেকে 2014, তার নাম ডক্টর মনমোহন সিং। না, তিনি সংখ্যাগরিষ্ঠের প্রতিনিধি হিসেবে আসেননি, তিনি জাতিগতভাবে একজন সংখ্যালঘু, তিনি একজন শিখ সম্প্রদায়ের মানুষ। কিন্তু ভারতবর্ষ কখনো অনুভব করেনি যে একজন সংখ্যালঘু আর একজন সংখ্যাগুরু এইভাবে ভারতবর্ষকে দেখতে। কারণ ডক্টর মনমোহন সিং হয়তো ধর্মগতভাবে শিখ হতে পারেন, কিন্তু ভারতবর্ষের মানুষ তাকে একাত্ম করত, তার সাথে একাত্মতা অনুভব করত। ডক্টর মনমোহন সিং শিখ, তার সময় হিন্দুরা খতরে মে ছিল না মোদীবাবু। কংগ্রেস 67 বছর দেশ চালিয়েছে, হিন্দুরা খতরে মে ছিল না মোদীবাবু। তার আগে ব্রিটিশরা চালিয়েছে 200 বছর, হিন্দু খতরে মে ছিল না মোদীবাবু। মোগলরা 500 বছর চালিয়েছে, হিন্দু খতরে মে ছিল না। আপনার 10 বছরেই যত হিন্দু খতরে মে পড়েছে। আজকে আপনার কুম্ভীরাশ্রু দেখে, কুমিরের কান্না দেখে দেশের মানুষের বুঝতে অসুবিধা হয় না। যারা এতদিন ধরে মনমোহন সিংকে মৌনমোহন বলে কটাক্ষ করেছেন, যারা পার্লামেন্টের অলিন্দের মধ্যে দাঁড়িয়ে মনমোহন সিংকে আপনি নরেন্দ্র মোদী কুৎসিততম ভাষা ব্যবহার করেছেন আপনার পূর্বসূরির বিরুদ্ধে, আপনি আজকে যতই মালা দিতে যান, ইতিহাস আপনাকে ক্ষমা করবে না। যে অন্যায়, যে দুরভিসন্ধি আপনি করেছিলেন, ভারতবর্ষের মানুষের কাছে আদালতের রায়ে প্রতিটা জিনিস স্পষ্ট হয়ে গিয়েছিল। পরবর্তীকালে প্রতিটা অভিযোগ মিথ্যা প্রমাণ হয়েছিল। মনমোহন সিং জমানার যে কোলগেট কেলেঙ্কারি, যে স্পেকট্রাম কেলেঙ্কারি, সবগুলো যে মিথ্যে এবং ভুয়ো ছিল, বেসলেস তথ্য ছিল, সেগুলো প্রমাণ হয়ে গিয়েছে আদালতে। কিন্তু আপনি ক্ষমতায় এসে গিয়েছেন, ক্ষমতায় এসে ভারতবর্ষের শ্রেষ্ঠ একজন সন্তানের সঙ্গে যে আচরণ আপনি পার্লামেন্টের অন্দরে করেছেন, তার দাম আপনাকে কিন্তু আগামী দিন চুকোতে হবে। এই ভারতবর্ষ সকলের ছিল। মনমোহন সিং সংবিধানের প্রতিনিধিত্ব করেছেন, মনমোহন সিং ডক্টর বাবা সাহেব আম্বেদকরের যে স্বপ্ন, সেই স্বপ্নের প্রতিনিধিত্ব করেছেন। আর আপনি সেই স্বপ্নকে চুরমার করার জন্য কাজ করছেন। ইতিহাস ঠিক করবে, ইতিহাস কাউকে ক্ষমা করে না, আপনাকেও কিন্তু ক্ষমা করবে না নরেন্দ্র মোদী। যদি ভারতবর্ষের সংবিধানের প্রতি আস্থাশীল থাকেন,
তাহলে এক কথা। আর যদি সংবিধানকে টুকরো করতে চান তাহলে ওই আপকি বার 400 পার 240-এ নেবেছে, পরের বার 120-তে ট্রিপল ফিগার পে হতে দেবে না আপনাদেরও। ইতিহাস বড় শক্তিশালী, সময় বড় নির্মম, মাথায় রাখবেন মোদিজি। আজকে আপনি যেখানে আছেন কালকে আপনাকেও কিন্তু সেই পথ থেকে নামতে হবে। তাই গণতন্ত্রকে সম্মান করুন, গণতন্ত্রের চর্চাকে শ্রদ্ধা করুন, দেশের জন্য কাজ করুন। দেশবাসী নিশ্চয়ই আপনাকেও ডক্টর মনমোহন সিং এর মতো শ্রদ্ধার সাথে স্মরণ করবে একদিন না একদিন।